অন্ধকার রাত, একের পর এক পুলিশ অফিসার খুন। ভয়াবহ খুনের প্যাটার্ন দেখলেই বোঝা যায় এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ না, যার কোনো প্রমাণ নেই। আছে শুধু ভয় আর ধোঁয়াশা। কে এই অদৃশ্য ঘাতক? কেন সে এমনটা করছে? আনজাম কথিরা এমন এক শ্বাসরুদ্ধকর রহস্য যেখানে প্রতিটা মোড় আপনাকে করবে হতবাক, আর শেষটা আপনাকে কাঁদিয়ে ছাড়বে। তাহলে চলুন ঢুকে পড়ি সেই রহস্যের দরজায়। সাইকোলজিস্ট আনোয়ার হোসেন বিভিন্ন সাইকোপ্যাথ এবং সাইকো পেশেন্টদের নিয়ে গবেষণা করে, কারণ সে সাইকোলজিতে পিএইচডি করছে। আজ জেলখানায় র্যাপার রাজু নামের একজন সাইকো কিলারের সাথে দেখা করার জন্য এসেছে। 14টা খুনের দায়ে নেক্সট সপ্তাহে যার ফাঁসি দেওয়া হবে। ভয়ে কেউ রেপার রাজুর সাথে দেখা করতেও আসে না। আজ যেহেতু আনোয়ার তার সাথে দেখা করতে এসেছে, তাই মরার আগে সে আনোয়ারকে নিজের জীবনের সব কিছু বলে যেতে চায়। রেপার রাজু বলতে শুরু করে, লোকে বলে রেপার রাজু পাগল, মানসিক রোগী, কিন্তু আমার কোনো দুঃখ নেই, আমার শুধু সুখ আর সুখ। আমি যখন মানুষের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করি, তখন হাড্ডিগুলো ভাঙার শব্দ আমাকে অনেক আনন্দ দেয়। আর যখন মানুষের চিৎকার আর আর্তনাদের শব্দ শুনি, তখন অন্যরকম একটা মজা পাই। ছোটবেলায় আর 5টা বাচ্চার মতো আমার জীবনেও অনেক খুশি ছিল। এরপর ক্লাস 8-এ পড়ার সময় আমার চাচা মুরগির দোকানে চাচা মুরগিগুলোকে তাড়া করে তাদের চামড়া ছাড়িয়ে মাংস বের করত, যেটা দেখে আমি অনেক মজা পেতাম। ধীরে ধীরে আমিও মারতে শুরু করলাম, আর মুরগিদের মরণ চিৎকার আমার অনেক ভালো লাগতে শুরু করে। তখন থেকেই কৌতূহল জাগে মানুষের আর্তনাদ শোনার। এভাবেই ধীরে ধীরে রেপার রাজু হয়ে উঠেছে ভয়ানক সাইকো কিলার। পিএইচডি করার জন্য আনোয়ার হোসেনের প্র্যাকটিক্যালি কিছু ক্রিমিনাল কেসের অভিজ্ঞতা দরকার ছিল, তাই সে তার বন্ধু এসিপি অনিলের সাথে দেখা করে। বন্ধুত্বের খাতিরে এসিপি অনিল আনোয়ারকে নেক্সট ক্রিমিনাল কেসে ইনকোয়ারি করার সুযোগ দেবে বলে জানায়। রাতে আব্রাহাম কৌশি নামের একজন পুলিশ অফিসার ডিউটি শেষে বাড়িতে ফিরছিল। শুনশান মাঠের মধ্যে হঠাৎ করে ল্যাম্পপোস্টে সব বাতি নিভে যায়। অন্ধকার রাস্তার মধ্যে হঠাৎ তার সামনে একটা গাড়ির পার্কিং লাইট জ্বলে ওঠে। সামনে এগিয়ে যেতে অফিসার শুনতে পায় গাড়ি থেকে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। সে কিছুটা ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতেই হঠাৎ করে উলফ এর মাস্ক পরা একজন লোক তার দিকে ঘুরে তাকায়, যেটা দেখে অফিসার অনেকটাই ভয় পেয়ে যায়। তখনই তার পেছন দিকে কেউ একজন হ্যালো বললেই অফিসার ঘুরে তাকায়। এরপর থেকেই অফিসার আব্রাহাম কৌশি নিখোঁজ, আর তার মোবাইলটি রাস্তায় পড়ে বাঁচতে থাকে। পরের দিন সকালে আব্রাহামের বডি পাওয়া যায় একটা মাঠের মধ্যে। ইনভেস্টিগেশনের জন্য সেখানে এসিপি অনিল আনোয়ারকেও ডেকে নেয়। সবকিছু ভালোভাবে তদন্ত করার পরেও সেখানে কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না। আনোয়ার ডেড বডিটি চেক করতে গিয়ে নিজেই বমি করে দেয়, কারণ খুবই ভয়ানকভাবে কিলার আব্রাহামকে মেরেছে। জীবিত অবস্থাতেই আব্রাহাম কৌশির হাত পা বেঁধে বডি থেকে তার চোখ আর হার্টকে বের করে নেওয়া হয়েছে, যার কারণে তার নির্মম মৃত্যু হয়েছে। খুবই ভয়ানক আর নির্দয়ভাবে খুন করা হয়েছে তাকে। প্রাথমিকভাবে এটা বোঝা যাচ্ছে যে কেউ রাগের মাথায় এই খুনটি করেনি, বরং বুঝে শুনে প্ল্যান করে খুনটি করেছে। খুনের প্যাটার্ন দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ক্ষোভ থেকে এমনটি করা হয়েছে। তাহলে কি প্রতিশোধের জন্য, নাকি খুনি কোনো মানসিক রোগী, যেটা আরও এগিয়ে জানা যাবে। ভিকটিম একজন পুলিশ ইন্সপেক্টর ছিল, তাই ডিসিপি ক্যাটরিনের নেতৃত্বে এসিপি অনিল আর 3জন ইন্সপেক্টরকে নিয়ে ইনভেস্টিগেটিং টিম গঠন করে ইনভেস্টিগেশন শুরু করা হয়। এরপর আনোয়ার সহ পুরো টিম সেই জায়গাতে ইনভেস্টিগেশনের জন্য যায় যেখান থেকে অফিসারকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না। এখানে প্রশ্ন উঠে আসে, এমন একজন মানুষকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সে কোনো চিৎকার বা প্রোটেক্ট করার চেষ্টা করলো না। এটা কিভাবে সম্ভব? এই কেসটি নিয়ে আনোয়ার গভীরভাবে চিন্তাভাবনা করে, আর তার কিছু একটা সন্দেহ হয়। তাই সে অনিলকে কল করে জানায় শহরের সকল পুলিশ অফিসারদেরকে সাবধানে থাকার জন্য, কারণ অফিসারকে কোনো ব্যক্তিগত শত্রুতার জন্য খুন করা হয়নি, বরং এটি কোনো সিরিয়াল কিলারের কাজ, যে পুলিশদেরকে টার্গেট করে খুন করতে শুরু করেছে। কিন্তু এসিপি অনিল বিষয়টি গুরুত্ব দেয় না, আর সেই রাতেই ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। ইন্সপেক্টর মনোজ ডিউটির ফাঁকে কারো একজনের সাথে মোবাইলে কথা বলছিল। কথা বলতে বলতে সে অনেকটাই দূরে চলে এসেছিল। এক পর্যায়ে রাস্তার সব আলো নিভে যায়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সে কিছুই দেখতে পারছিল না। তখনই ঠিক আগের মতোই মনোজের সামনে একটি গাড়ির পার্কিং লাইট জ্বলে ওঠে, আর সেটার দিকে এগিয়ে যেতেই আগেরবারের মতোই একজন ভয়ানক মাস্ক পরা লোক মনোজের দিকে ঘুরে তাকায়, যেটা দেখে মনোজ অনেকটাই ভয় পেয়ে যায়। তখনই পেছন থেকে কেউ একজন আগের মতোই হ্যালো বললে মনোজ তার দিকে ঘুরে তাকায়। এরপর থেকেই মনোজ নিখোঁজ। 2জন কনস্টেবল এসে মনোজের মোবাইলটি রাস্তার মাঝে পড়ে থাকতে দেখতে পায়। শহরের কোনায় কোনায় মনোজকে খোঁজা হয়। শহরের সব সিসিটিভি ক্যামেরা পর্যন্ত চেক করা হয়। অনেক খোঁজাখুঁজির পরেও মনোজের কোনো খোঁজ পাওয়া যায় না।
এর কয়েকদিন পরে পলসন নামের একজন কনস্টেবল থানার পেছন দিকটাতে হালকা হতে গিয়ে বাগানের এক কোনায় একটা অদ্ভুত মূর্তি দেখতে পায়। কৌতূহলবশত মূর্তির কাছে এগিয়ে গিয়ে সেখানে সে অফিসার মনোজের মৃতদেহ দেখতে পায়। একই প্যাটার্নে ভয়ানকভাবে অফিসার মনোজকে খুন করা হয়েছে। হাত পা বেঁধে তার দুটি চোখ আর হৃৎপিণ্ড শরীর থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন থাকে, থানার মধ্যে আসলে মনোজের লাশটি কিভাবে আসলো? এটা জানার আগে একটা রিকোয়েস্ট, এখনো ভিডিওটি দেখছো তার মানে ভিডিওটি তোমার অবশ্যই ভালো লাগবে। অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আশা করি এটা তুমি খুব সহজেই করতে পারবে। এরপর আনোয়ার থানার সব সিসিটিভি ক্যামেরা চেক করে, কিন্তু কোনো ফুটেজেই থানার মধ্যে কাউকে লাশটি ফেলতে দেখা যায় না। আনোয়ার তখন খেয়াল করে থানার গত 3 দিনের সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে, যেটা হয় কোনো পুলিশ অফিসারের কাজ, না হলে হ্যাকারের। যাই হোক, এখন তাদের হাতে আর একটি মাত্র প্রমাণ রয়েছে, আর সেটি হচ্ছে ওই মূর্তিটি, যেটি ডেড বডির পাশে রাখা ছিল। এটি মূলত একটা জাস্টিসের মূর্তি ছিল, যেটি আদালতে জাজের টেবিলে রাখা হয়। মূর্তিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, এমনকি কোনো কোম্পানির ব্র্যান্ডিং বা সিলমোহর মূর্তির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সাধারণত জাস্টিসের মূর্তির চোখ কালো কাপড় দিয়ে ঢাকা থাকে, কিন্তু এই মূর্তির বেলায় চোখটাকে আরও সুন্দর করে স্পষ্টভাবে খুলে দেওয়া হয়েছে। তার মানে খুনি অবশ্যই কোনো না কোনো মেসেজ দেওয়ার জন্য মূর্তিটি ফেলে গিয়েছে। এরপর আনোয়ার তার পরিচিত অ্যাড্রি নামের একজন এক্সপার্ট হ্যাকারের কাছে যায়। আনোয়ারের কথায় অ্যাড্রি থানার সিকিউরিটি সিস্টেম চেক করে জানায়, হ্যাকার পুলিশ স্টেশনের সিসিটিভি ক্যামেরা সহ সব ডাটা হ্যাক করে নিয়েছে, আর গত 3 দিনের সব ফুটেজ সে ডিলিট করে দিয়েছে। এমনকি হ্যাকার থানার সবগুলো পুলিশ অফিসারের পার্সোনাল ডাটা পর্যন্ত চুরি করে নিয়েছে। অন্যদিকে আনোয়ার মূর্তিটির ইনভেস্টিগেশন করতে এসে জানতে পারে এটি কোনো ঘরোয়া শিল্পী তৈরি করেছে, আর এমন মূর্তি মার্কেটে খুব কম পাওয়া যায়। পুলিশেরা তখন মূর্তিটি সম্পর্কে মিডিয়ার সামনে সবকিছু জানিয়ে দেয়, আর কেউ যদি মূর্তিটি সম্পর্কে কোনো খবর জেনে থাকে তাহলে অবশ্যই তাদেরকে জানাতে বলে। এরপর একদিন রাতে একটি মেয়ে থানাতে এসে মূর্তি সম্পর্কে জানাতে চায়, কিন্তু বাইরে থাকা কনস্টেবল ভেতরে গিয়ে সিনিয়র অফিসারকে বিষয়টি জানানোর জন্য গেলে তারা দুজনেই সেখানে গল্প করতে শুরু করে। অন্যদিকে এরই মধ্যে মেয়েটি এখান থেকে চলে যায়। এরপর কনস্টেবল যখন অফিসারকে মূর্তি সম্পর্কে বলে, তখনই অফিসার তাড়াহুড়ো করে বাইরে এসে দেখতে পায় মেয়েটি অলরেডি চলে গিয়েছে। ইতোমধ্যে পুলিশেরা বুঝে গিয়েছে যে আনোয়ার যেটা বলেছিল সেটাই ঠিক, অর্থাৎ কেউ একজন পুলিশদেরকে টার্গেট করে একের পর এক হত্যা করছে। তাই অফিসার ক্যাটরিন খুনিকে ধরার জন্য একটি মাস্টার প্ল্যান করে। রাতে তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে দুইজন করে ডিউটি করবে, যাতে খুনি বুঝতে পারবে না যে পুলিশেরা আসলে সবাই কানেক্টেড রয়েছে। খুনি যখনই কাউকে মারার জন্য আসবে তখনই তারা খুনিকে ধরে ফেলবে। এরপর রাতে যথারীতি তাদের প্ল্যান মতোই তারা ডিউটি করতে শুরু করে। ডিসিপি ক্যাটরিনের পেছনে ছিল কনস্টেবল পলসন। ক্যাটরিন খেয়াল করে অনেকক্ষণ ধরে একটি গাড়ি তাকে ফলো করছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে যে এটা কোনো খুনির গাড়ি না, বরং বখাটে ছেলেরা এত রাতে ক্যাটরিনকে একা রাস্তায় হাঁটতে দেখে টিজ করার জন্য চেষ্টা করছিল। এরই মধ্যে ক্যাটরিন খেয়াল করে পেছন থেকে পলসনের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। পেছনে ফিরতেই সে দেখতে পায় তার পেছনে পলসন নেই, আর তার মোবাইলটি রাস্তাতে পড়ে রয়েছে। এখন তারা এই পুরো বিষয়টি যেহেতু ভিডিও করছিল, তাই তারা সেখানে চেক করে দেখতে পায় একটি উলফ এর মাস্ক পরা লোক জেনে বুঝে ক্যামেরার সামনে এসেছিল, আর আরেকজন পেছন থেকে হ্যালো বলেছিল। এখন প্রশ্ন থাকে, শুধুমাত্র হ্যালো বলে কিলার কিভাবে ভিকটিমদের নিঃশব্দে কিডন্যাপ করছে? পরের দিন কুরিয়ার সার্ভিস থেকে আনোয়ারদের বাড়িতে 2 জন লোক একটি বড় পার্সেল নিয়ে আসে, কিন্তু তাদের কোনো পার্সেল আসার কথা ছিল না। আনোয়ারের ওয়াইফ ফাতেমা তখন আনোয়ারকে কল করলে সে জানায় তারা আসলে কোনো কিছুরই অর্ডার করেনি, আর তাদের বাড়িতে কোনো পার্সেল আসারও কথা নেই। কিন্তু কুরিয়ার সার্ভিসের লোকেরা জানায় তাদের বাড়ির ঠিকানায় ডেলিভারির অর্ডার রয়েছে, তাই তারা পার্সেলটি রেখে চলে যায়। এরপর ফাতেমা পার্সেলটা খুলে দেখতে পায় তার মধ্যে কনস্টেবল পলসনের বীভৎস অর্ধগলিত লাশ, যাকেও খুবই ভয়ানকভাবে হত্যা করা হয়েছে। আনোয়ারের বাড়িতে লাশটি পৌঁছে দেওয়া পর্যন্ত খুনির খুবই সূক্ষ্ম মাস্টার প্ল্যান ছিল। গত 2-3 দিন থেকে আশেপাশে সব সিসিটিভি ক্যামেরা কিলার বন্ধ করে রেখেছিল। অন্যদিকে গাড়িতে কোম্পানির লোগো স্টিকার লাগানো থাকলেও সেটা আনোয়ারের স্ত্রী ফাতেমা খেয়াল করেনি, যার কারণে এখান থেকে কোনো ক্লু খুঁজে পাওয়া যায় না। তবে কার্টুনের মধ্যে একটা কাঠের টুকরোতে একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, যেটা কোকেন সামির নামের একজন কুখ্যাত ক্রিমিনালের সাথে ম্যাচ করে। আসলে সামিরের পেশা ছিল পুরো কেরালাতে কোকেন আর ব্রাউন সুগার সাপ্লাই করা, কিন্তু তার তো এই মুহূর্তে জেলে থাকার কথা। পরবর্তীতে জেলখানায় খবর নিলে জানা যায় গত 3 মাস আগেই কোকেন সামির জেল থেকে বেরিয়ে গিয়েছে। এরপর অনেক খোঁজাখুঁজি করার পরেও কোকেন সামিরের কোনো পাত্তা খুঁজে পাওয়া যায় না। তাই পুলিশ হ্যাকার অ্যাড্রির মাধ্যমে এটা জানতে পারে যে কোকেন সামিরের একজন গার্লফ্রেন্ড রয়েছে, যার নাম ভিকি মারিয়া।
মারিয়াকে জিজ্ঞাসাবাদ করলে মারিয়া জানায় তার নাকি কোকেন সামিরের সাথে 3 মাস আগেই ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু তার আগে থেকেই মারিয়ার একটি সিম কার্ড আর মোবাইল কোকেন সামিরের কাছে রয়ে গিয়েছে। কিন্তু ব্রেকআপের পর থেকে কোকেন সামিরের সাথে মারিয়ার আর কোনো যোগাযোগ হয়নি। এরপর পুলিশ কোকেন সামিরের মোবাইলের লোকেশন ট্র্যাক করে একটা বাড়িতে পৌঁছে যায়। এটা মূলত ফিশিং এরিয়ার মধ্যে অবস্থিত ছিল। বাড়িতে ঢোকার পর সেখানে কোকেন সামিরের লাশ পাওয়া যায়, যাকে আরও কয়েকদিন আগেই খুন করা হয়েছে, যার কারণে পুলিশের কাছে আর কোনো সূত্র ছিল না। এরই মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের সম্পূর্ণ সিস্টেমকে হ্যাক করে খুনি একটা ভিডিও শেয়ার করে, যেটাতে দেখানো হচ্ছিল কিলার কতটা ভয়ঙ্করভাবে কোকেন সামিরকে হত্যা করেছে। যে মর্মান্তিক ভিডিওটি কোনোভাবেই দেখার মতো ছিল না। এতটা নির্দয়ভাবে অত্যাচার করে কোকেন সামিরকে হত্যা করা হয়েছে। আনোয়ার তখন এডরির সাথে কথা বলার সময় একটি গরম কফির কাপ সেই লাশের পাশে পাওয়া জাস্টিসের মূর্তির কাছে রাখে। গরম কফি থেকে বাষ্প উড়ে গিয়ে মূর্তির গায়ে লাগে, আর মূর্তির উপরে একটা খোদাই করা নাম ভেসে ওঠে, যেখানে লেখা ছিল SD। এখন প্রশ্ন থাকে, SD আসলে কি? কিলার কি পুলিশকে বিভ্রান্ত করার জন্য এমনটা লিখেছে? অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আশা করি এটা তুমি খুব সহজেই করতে পারবে।